রাজশাহীর লক্ষ্মীপুর থেকে ঝাউতলার মোড়ে যাওয়ার সেই পুরনো রাস্তার নাম শুনলেই একসময় মানুষের বুক কেঁপে উঠত। এখনকার মতো তখন এত বাড়িঘর, দোকানপাট কিংবা মানুষের চলাফেরা ছিল না। রাস্তার দুপাশ জুড়ে ছিল বড় বড় পুকুর, বিশাল গাছপালা আর ঘন অন্ধকার। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন রহস্যময় লাগত, আর রাত নামলেই পুরো পরিবেশটা হয়ে উঠত ভয়ঙ্কর। সেই রাস্তার পাশেই ছিল একটা পুরনো মসজিদ, লোকমুখে যার নাম ছিল জিনের মসজিদ। এলাকার মানুষের বিশ্বাস ছিল মসজিদটা কোনো মানুষ তৈরি করেনি, গভীর রাতে জিনরাই নাকি সেটি নির্মাণ করেছিল। আর সেই কারণে গভীর রাতে ওই রাস্তা দিয়ে কেউ একা চলাফেরা করতো না, কারণ অনেকেই দাবি করেছিল রাতের অন্ধকারে সেখানে অদ্ভুত সব ছায়া দেখা যায়, কখনো মানুষের রূপে, আবার কখনো ঘোড়ার রূপে। এক রাতের ঘটনা, ঢাকা থেকে এক ব্যক্তি গভীর রাতে বাড়ি ফিরছিল। বাস থেকে নামার পর আর কোনো যানবাহন না পেয়ে সে একটা রিকশায় উঠে বসল। রিকশাওয়ালাটা ছিল অদ্ভুত নীরব। রাত তখন অনেক গভীর, চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ আর ঠান্ডা বাতাসের শূন্য শূন্য আওয়াজ। রিকশাটা ধীরে ধীরে লক্ষ্মীপুর থেকে ঝাউতলার মোড়ের সেই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে। লোকটার বুকের ভেতর কেমন যেন অজানা ভয় কাজ করছিল। ভয় কাটানোর জন্য সে রিকশাওয়ালার সাথে কথা বলা শুরু করল। সে হালকা হেসে বলল, ভাই, একটা কথা শুনেছি, রাস্তায় নাকি জিনেরা চলাফেরা করে, মানুষের রূপে নাকি আসে, এটা কি সত্যি? রিকশাওয়ালা ধীরে ধীরে উত্তর দিল, হ্যাঁ, মানুষ যা শুনেছে সবই সত্য। লোকটা একটু হেসে বলল, এসব আবার বিশ্বাস করার মতো কথা নাকি? জিন কি সত্যি মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়ায়? এই কথা শোনার পর হঠাৎ রিকশাটা থেমে গেল, চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে রিকশাওয়ালাটা নিজের মাথাটা ঘুরিয়ে লোকটার দিকে তাকালো, কিন্তু সেই মুখটা আর মানুষের মতো ছিল না। তার চোখ দুটো অস্বাভাবিক ভাবে জ্বলছিল, মুখটা বিকৃত হয়ে গিয়েছিল, আর গলাটা হয়ে গিয়েছিল কর্কশ আর ভাঙা। মুখটা বিকৃত হয়ে গিয়েছিল আর গলাটা হয়ে গিয়েছিল কর্কশ আর ভাঙা। সে ধীরে ধীরে বলল, এখন বিশ্বাস হয়? এই দৃশ্য দেখেই লোকটার বুক হিম হয়ে গেল। সে চিৎকার দিতে গিয়েও পারল না। পরের মুহূর্তেই সে অজ্ঞান হয়ে রাস্তার উপর পড়ে গেল। পরদিন সকালে এলাকার মানুষ তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফেরার পর লোকটা কাঁপতে কাঁপতে পুরো ঘটনা খুলে বলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল অন্যটা। সেই রাতে ওই রাস্তায় কোনো রিকশা চলাচল করেনি বলে এলাকার সবাই জানিয়েছিল। তাহলে গভীর রাতে লোকটাকে নিয়ে যাচ্ছিল কি? আর আজও গভীর রাতে লক্ষ্মীপুর থেকে ঝাউতলার মোড়ের সেই রাস্তা একা পার হতে মানুষ ভয় পায়। রাজশাহীর আমবাগানের সেই ভয়ঙ্কর রাত, এটা আমার নানার ছোটবেলার ঘটনা। আজও তিনি সেই রাতের কথা মনে করলে চুপ হয়ে যান। রাজশাহীর সেই এলাকাটা এখন শহরের অংশ হলেও আগে ছিল একদম প্রত্যন্ত জনপদ। চারদিকে বিশাল বিশাল আমবাগান, বড় বড় গাছ, খালি মাঠ আর নিস্তব্ধ পরিবেশ। একটা বাড়ির পর আরেকটা বাড়ির দূরত্ব ছিল অনেক। মাঝখানে শুধু জঙ্গল, আম গাছ আর অন্ধকার। পুরো এলাকায় হাতে গোনা কয়েকটা বাড়ি মিলেই যেন একটা গ্রাম তৈরি হয়েছিল। আর আমার নানা ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ সাহসী। রাত বিরাতে একা বের হওয়া, জঙ্গলের ভেতর হাঁটা, এসব তার কাছে ছিল সাধারণ ব্যাপার। ভূত প্রেত বা অদ্ভুত কিছুতে তিনি কখনোই বিশ্বাস করতেন না। গ্রীষ্মের সময় ছিল, চারদিকে পাকা আমের মৌসুম। সেই সময় গভীর রাতে ঝড় উঠলে অনেক আম গাছ থেকে পড়ে যেত, আর নানা ছিলেন আম কুড়ানোর ভীষণ শৌখিন। এক
অন্যদিকে শব্দ হচ্ছে। তিনি আবার ছুটছেন, কিন্তু সেখানেও একই ঘটনা। আম পড়ার স্পষ্ট শব্দ, কিন্তু কোনো আম নেই। এভাবে কিছুক্ষণ চলার পর নানার বুকের ভেতর কেমন যেন অস্বস্তি শুরু হলো। হঠাৎ তিনি ধীরে ধীরে মাথা তুলে গাছের উপর তাকালেন, আর তারপর যা দেখলেন সেটা কোনো মানুষের চোখে দেখার মতো দৃশ্য না। সেটা কোনো মানুষের চোখে দেখার মতো দৃশ্য না। গাছের একদম আগার ডালে বসে আছে সাদা ধবধবে এক মেয়ে। তার লম্বা কালো চুল গাছের মাথা থেকে ঝুলে একেবারে মাটির কাছ পর্যন্ত নেমে এসেছে। আর সেই মেয়েটা বড় বড় চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নানার দিকে। চারপাশের ঝড়ো বাতাসে তার চুলগুলো অদ্ভুত ভাবে দুলছিল। সে ধীরে ধীরে নিজের ঘাড় নাড়াচ্ছিল, একবার এদিকে একবার ওদিকে, আর প্রতিবারই তার বিশাল চুলগুলো পুরো গাছ জুড়ে ছড়িয়ে পড়ছিল। তারপর ধীরে ধীরে সে নানার দিকে এগিয়ে আসতে শুরু করলো। সেই মুহূর্তে নানার বুকের ভেতর যেন রক্ত জমে গেল, কিন্তু তিনি সাহস হারাননি। ভয়ে অজ্ঞান না হয়ে এক মুহূর্ত দেরি না করে পিছন ফিরে এমন দৌড় দিলেন যেন মৃত্যুই তাকে তাড়া করছে। তিনি আর একবারের জন্য পিছনে তাকাননি। সোজা বাড়ি ফিরে দরজা বন্ধ করে সারা রাত কাঁপতে কাঁপতে বসেছিলেন। পরদিন সকালে যখন মানুষজন ঘটনাটা শুনল, তখন অনেকেই বলল সেই আম বাগানে নাকি বছর ধরেই অদ্ভুত কিছু দেখা যায়। আর সেদিন যদি নানা ভয়ে দাঁড়িয়ে যেতেন,